জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার দেশ প্রত্যাবর্তন, রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, থাকছে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ-উর-রহমান, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ ছিলই, ব্যাক করেছে, তাদের দম্ভ, আসিফ নজরুল, থাকছে প্রতিবেদনে। সজীব ওয়াজেদ জয়ের অজানা তথ্য ফাঁস, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ ব্যাক করেছে, মাহফুজ আলমের চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার দেশ প্রত্যাবর্তন, রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। বিদেশে নির্বাসিত জীবন কাটানোর প্রায় ২ বছর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশে ফিরে এসেছেন। দিল্লি থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র ভূমিকম্পের সৃষ্টি করেছে। বিমানবন্দরে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উত্তাল দৃশ্য দেখা গেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হাসিনা ফিরে এসেছে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি সত্ত্বেও সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। শেখ হাসিনা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি আমার প্রিয় দেশের মাটিতে ফিরে এসেছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় আমরা লড়াই চালিয়ে যাব। কোনো ষড়যন্ত্র আমাদের দমাতে পারবে না। এই প্রত্যাবর্তনের খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। আওয়ামী লীগ দলের নেতারা একে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। অনেকে মনে করছেন এর মাধ্যমে দল পুনরুজ্জীবিত হবে এবং আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখবে। সজীব ওয়াজেদ জয়সহ দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিএনপি ও সরকার পক্ষ তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপি নেতারা বলছেন এটি গণতন্ত্রের জন্য হুমকি এবং দেশে অস্থিরতা সৃষ্টি করবে। সরকারের একাধিক মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে হাসিনার বিরুদ্ধে বিদ্যমান মামলা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি সহ চলমান থাকবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার ফেরা বাংলাদেশের রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে যাবে। একদিকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হলেও অন্যদিকে বর্তমান সরকার ও বিরোধী শক্তির মধ্যে সংঘাত তীব্রতর হতে পারে। আইনি জটিলতা, মৃত্যুদণ্ডের রায়সহ এবং নিরাপত্তার প্রশ্ন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে বলে জানা গেছে। দেশবাসী এখন উৎকণ্ঠার সঙ্গে পরবর্তী ঘটনা প্রবাহের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনার এই প্রত্যাবর্তন কি রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসবে নাকি নতুন সংঘাতের সূচনা করবে, সময় বলে দেবে। প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অতিরঞ্জিত প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের শিক্ষাগত যোগ্যতা ও পরিচয় নিয়ে এমন কিছু দাবি করা হচ্ছে যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নিয়ে সম্প্রতি প্রচার করা হচ্ছে যে তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, অথচ বাস্তবতা হল তিনি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই ছিলেন না। একজন ব্যক্তি যে প্রতিষ্ঠানে কখনো ভর্তি হননি তাকে সেই প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে প্রচার করা নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ এবং বিভ্রান্তিকর। এ ধরনের মিথ্যাচার শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা নয়, বরং সাধারণ মানুষের বুদ্ধিবৃত্তিক অনুভূতিকেও অবমূল্যায়ন করে। জনগণ এখন অনেক সচেতন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তির যুগে মানুষ সহজেই তথ্য যাচাই করতে পারে। তাই বাস্তবতার সঙ্গে মিল না থাকা কোনো প্রচারণা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায় না। এছাড়া তার পারিবারিক শিক্ষাগত যোগ্যতা নিয়েও নানা আলোচনা রয়েছে। বেগম খালেদা জিয়া ৮ম শ্রেণী পাশ ছিলেন এবং তার বাবা আইএ পাশ ছিলেন, এ বিষয়গুলো বহু আগে থেকেই পরিচিত তথ্য। কিন্তু রাজনৈতিক স্বার্থে অনেক সময় এসব তথ্য ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়। অন্যদিকে শিশু মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও বিতর্ক রয়েছে। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়, তাই এই পরিচয় ব্যবহারের ক্ষেত্রে সত্য ও বাস্তবতার প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।
সমালোচকদের মতে যুদ্ধের সময় তারেক জিয়া ও তার মা তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থান করছিলেন, ফলে তাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপন করাকে অনেকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা হিসেবে মনে করেন। রাজনীতিতে মতভেদ থাকতে পারে, কিন্তু জনগণের সামনে সত্য তুলে ধরা সবার দায়িত্ব, কারণ মিথ্যাচার ও অতিরঞ্জন শেষ পর্যন্ত মানুষের আস্থা নষ্ট করে এবং রাজনৈতিক নেতৃত্বের মর্যাদা ক্ষুণ্ণ করে। শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও ইনসাফ থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল অর্থাৎ বিচার বহির্ভূত কিছু করা হবে না। সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদুর রহমান একথা বলেন। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দিতে গিয়ে জাহেদুর রহমান বলেন, একটা কথা খেয়াল রাখা দরকার, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ। শত্রুর প্রতিও ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসেন বাংলাদেশে, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা করব না। উপদেষ্টা জাহেদুর রহমান আরও বলেন, ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি সেটা আমরা মানব, আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি। আওয়ামী লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ। আসিফ নজরুল। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফেরা বিষয়ে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার মধ্যে এ নিয়ে কথা বলেছেন আরেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আসিফ নজরুলের এই পোস্টে মাহফুজ আলমের বক্তব্যের ভিন্নতা খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। ২০২৪ সালে ছাত্র গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুলের পাশাপাশি তার ছাত্র মাহফুজ আলমও ছিলেন। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিদায়ের ৩ মাসের বেশি সময় পর গতকাল মঙ্গলবার মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে বলেন, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানো, মাজারে এবং হিন্দুদের উপর হামলা এবং ডানপন্থীদের উত্থানের প্রেক্ষিতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করেছে। তার ২৪ ঘণ্টার মধ্যে আসিফ নজরুল একই বিষয়ে লেখেন। তার ৩ বাক্যের এই পোস্টে ৫৫ মিনিটের রিয়্যাক্ট পড়ে ১৩,০০০-এর মতো। একই সময়ে পোস্টটি শেয়ার দেখাচ্ছিল ৩৫৮ বার। গতকাল মাহফুজ আলম তার দীর্ঘ পোস্টে লিখেছিলেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে, কিভাবে ফিরল সে গল্পই বলবো আজ। এরপর আওয়ামী লীগ কীভাবে ফিরেছে তার বিরাট একটি তালিকা তুলে ধরেন জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহফুজ আলম। তিনি লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত ১৭ বছরের মাজলুমগণ। এছাড়া ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের মধ্যে ডানপন্থার উত্থান এবং উগ্রবাদীদের নিরাপদ জায়গা করে দেওয়াটা আওয়ামী লীগের ফেরার জন্য সহায়ক হয়েছে বলে মনে করেন মাহফুজ আলম। তার ভাষায়, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশে সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীর সেফ স্পেস দেওয়া হয়েছিল। সজীব ওয়াজেদ জয়ের অজানা তথ্য ফাঁস। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের এক অজানা তথ্য ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। বুধবার ২০ মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে হাসিনা পুত্র জয়ের বিবাহ বিচ্ছেদের ঘটনা সামনে আনেন তিনি।
পোস্টে সায়ের লেখেন, সাধারণত যা নিয়ে কাজ করি সে বিষয়ে কিছু লিখি না, কিন্তু গত কয়েকদিন ধরে পলাতক স্বৈরাচার হাসিনা ও তার পঙ্গপালের আস্ফালন দেখে ভাবলাম অনেক কিছু যে এখনও জানানোর বাকি সেই বিষয়টা ওদের একটু অবহিত করা প্রয়োজন। একটি নথি শেয়ার করে সায়ের বলেন, যে ডকুমেন্টটি দেখছেন সেটা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের বিবাহ বিচ্ছেদের সেটেলমেন্ট এগ্রিমেন্টের অংশবিশেষ। ২২ পাতার ওই চুক্তির কেবল ২টি পাতা এখানে প্রকাশ করছি, যার অর্থ দাঁড়ায় সম্পূর্ণ ৩৪৬ পাতার ডকুমেন্টের মাত্র ২টি পাতা এখানে তুলে ধরা হয়েছে। সায়ের আরও বলেন, যতটুকু তুলে ধরেছি সেখানে আপনারা দেখেছেন যে সামিট কমিউনিকেশনে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের মালিকানার পায়তারা চলছে। আদালতের কাছে উভয় পক্ষের স্বাক্ষর করা এই চুক্তিতে জয় তার স্ত্রীকে এককালীন $1 মিলিয়ন প্রদান করবেন তা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২০২৪ থেকে ২০৩৪ সাল পর্যন্ত প্রতি মাসে ক্রিস্টিনাকে $২০,০০০ করে প্রদান করবেন এমনটাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আল জাজিরার এ সাংবাদিক বলেন, যার অর্থ দাঁড়ায় প্রতি বছর সজীব ওয়াজেদ জয় তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বছরে $2,40,000 10 বছরে সর্বমোট $2.4 মিলিয়ন বা $24 লাখ প্রদান করবেন। এছাড়াও চুক্তিটি স্বাক্ষরের সময় ১ জুন ২০২৫-এর মধ্যে ট্যাক্স ফ্রি $1 মিলিয়ন বা $10 লক্ষ প্রদান করবেন বলেও চুক্তিবদ্ধ হয়েছেন। এ অনুসন্ধানী সাংবাদিক বলেন, হাসিনা সরকারের শাসনামলে ব্যবসায়িকভাবে লাভবান হয়েছে যে কয়েকটি শিল্পগোষ্ঠী, তাদের মধ্যে সামিট গ্রুপ অন্যতম। আবার হাসিনার পুত্রেরই রয়েছে সামিটের সাথেই ব্যবসায়িক অংশীদারিত্ব। ব্যাপারটা কি চরম স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল না? সায়ের বলেন, আর এত সব অর্থই বা জয় সাহেব কিভাবে উপার্জন করলেন? এত ট্রাস্টের নেপথ্যে যে অর্থ, সেসব কিভাবে সংগ্রহ করা হলো? পোস্টের শেষে সায়ের বলেন, সম্পূর্ণ ডকুমেন্টটিতে এমন বহু তথ্য রয়েছে। সেসব যখন সামনে আসবে তখন শির উঁচু করে প্রত্যাবর্তন খোয়াবের পরিবর্তে মাথায় একটা লাইনই ঘুরপাক খাবে, আর তা হল ধরণী দ্বিধা হাও। আওয়ামী লীগ ব্যাক করেছে মাহফুজ আলমের চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট। সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম সামাজিক মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসে দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের একাধিক ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে। তিনি এ পরিস্থিতির জন্য সরাসরি কিছু কাঠামোগত ও রাজনৈতিক কারণকে দায়ী করেছেন। স্ট্যাটাসের শুরুতে মাহফুজ আলম লেখেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব। সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। ২০২৪-এর অভ্যুত্থানকে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর প্রবণতাকে তিনি প্রথম কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। অন্তর্বর্তী সরকারের আমলা নির্ভরতাকেও তিনি কড়া ভাষায় সমালোচনা করেন। তার ভাষায়, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন অন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হল এবং আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হল, যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামাত, বিএনপি বা লীগের ছুপা দালাল। ডানপন্থী উগ্রবাদের উত্থান ও সংখ্যালঘু নিপীড়নের নীরবতাকেও তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের কারণ হিসেবে দেখছেন। তিনি লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের ওপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল। ছাত্র আন্দোলনের বিপ্লবী সম্ভাবনা নষ্ট হওয়া নিয়েও তিনি হতাশা প্রকাশ করেন। তার মতে, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনের রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবের রূপ নিয়েছিল।
বিচার ও সংস্কার প্রক্রিয়া রাজনৈতিক দলগুলির দর কষাকষির হাতিয়ারে পরিণত হওয়ার সমালোচনা করে তিনি বলেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে কম্প্রোমাইজ করা হলো অ্যান্ড বিএনপি জামাতের বার্গেনিং টুল বানানো হলো। জুলাই ঘোষণাপত্র প্রক্রিয়া দুর্বল হয়ে পড়াকেও তিনি একটি বড় ব্যর্থতা হিসেবে দেখছেন। তার ভাষায়, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের প্রক্রিয়া তুলে দেয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। স্ট্যাটাসের শেষে তিনি কিছুটা বিদ্রুপাত্মক সুরে লেখেন, লীগ